আমার কাছে আসবে না, আমি গল্প শুনবো না, আমি গল্প শুনবো না। ভয় পেয়ে গেলে নাকি? এই তো সবে গল্প শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা কি ভয়ঙ্কর। আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 1950 সালের কথা। আমরা 3 বন্ধুতে জুনপুট বেড়াতে গেছি। তখন এখনকার মতো এমন যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুনপুট পর্যন্ত যেতে হতো। আমরা 3 জনেই খুব ভোর ভোর রওনা হলাম কাঁথি থেকে। ইচ্ছেটা জুনপুটের নির্জন সমুদ্র তীরে ঝাউবন শোভা দেখব বলে। ছেলেদের মাছ ধরা দেখব আর 2 দিন ছুটি উপভোগ করে বাড়িতে ফিরে আসব কলকাতায়। জুনপুট এখনও ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো। না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না ছিল কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুনপুট। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব ছিল প্রায় 1 মাইল। আমরা কাঁথি থেকে মাইল 5 হেঁটে যাওয়ার পর জুনপুটের সমুদ্র তীরে পৌঁছালাম। আমাদের 3 জনেরই ছিল সেই সর্বপ্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে সে যে কি আনন্দ! তখন গ্রীষ্মকাল, এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি! তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরে চঞ্চনে রোদের উত্তাপ এড়াতে আমরা তট সংলগ্ন ঝাউবনে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে। 1 রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো কোনো আশ্রয় স্থানই দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মোল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ একথার উত্তর দিল না। একজন শুধু বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম ব্যবস্থা নেই, আপনারা কাঁথিতেই ফেরত যান। আমার সঙ্গে যে 2 জন বন্ধু ছিল তাদের একজনের নাম বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন, আমরা তো অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তাছাড়া আপনাদের নৌকাতেই বা আমাদের একটা রাত থাকতে দিন না। মাঝি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গা ভালো না। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি আছে যে চুরি হবে? অন্য উপদ্রব। এখানে আপনারা থাকতে পারবেন না, কেউ থাকেন না এখানে। বিমান বলল, অন্য উপদ্রব মানে? ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূত বলে আমরা বিশ্বাস করি না। আর ভূত বলে যদি কিছু থাকে তারা আমাদের উপদ্রবে নিজেরাই পালাবে। মাঝিটা এবার গম্ভীর মুখে তাকালো আমাদের দিকে। তারপর খুব রাগত স্বরে বলল, বাবু, আমার চুল পেকে গেছি। আপনারা এখনো ছেলে মানুষ। অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলাম আমি। ওনাদের সম্বন্ধে একটু ভেবে চিনতে মন্তব্য করবেন। বুঝতে পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে সব বলাচ্ছি, তবু বলছি, শহর বাজারে যা করেন এখানে কোনো রকম কুঁয়ারতুমি করার চেষ্টা করবেন না। এ বড় খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক। আপনাদের কুসংস্কার বড় নাকি আমাদের সাহস? যা ইচ্ছা করুন, আমি এখানকার ব্যাপার জানি বলেই সাবধান করে দিলুম। আর একটু পরেই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে। কেউ থাকবো না এখানে, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগর দ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাতে ভূতের সঙ্গে ডান্স না করে যাই কি করে বলুন? মাঝি আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে
পাশের একটি নৌকার পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্রের সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভিতর হঠাৎ একটি দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো, দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান। বিমান বলল, তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে যত দেখি এখানে থাকার একটা ব্যবস্থা ম্যানেজ করতে পারি কি। এমন সময় আমাদের পেছন থেকে কি যেন বলে উঠল। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে। বিমান বলল, তুমি কে বাবা? ঝাউবনের কেলোমানিক? তুমি নিজেই একটা ভূত নাও তো? ছেলেটি বলল, আমার নাম কেলমানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশুই হও আর শিশুই হও, ওই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে কেউ থাকে না, সবাই ওকে ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দ শোনা যায়, নাচ গানও হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো, মিথ্যে বলছি না। প্রশান্ত বলল, আমরা ওই বাড়িতে এক রাত থাকতে চাই। বিশু বলল, কেউ পারে না তো তোমরা? শখ মন্দ নয়। কি বলে, আমার বাবা ওই বাগানের মালি ছিল, সেই থাকতে পারে না? তুই কখনো থেকেছিস বাড়িতে? আগে বাবার সাথে থেকেছি। আমি বললাম, আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বলে একটু ব্যবস্থা করে দিতে পারবি আমাদের? পারবো, তবে এখানে কেউ থাকে না। যারা থাকে তাদেরকে ভূতে গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারার জায়গা পাসনি বেটা? কেউ যদি থাকেই না তো ভূতে গলাটা টেপে কার তোর? বিশু এ কথার উত্তর দিতে পারল না। প্রশান্ত বলল, এই বাড়িতে থেকে তুই কাউকে মরতে দেখেছিস? না। তবে চল, তোর বাবার কাছে নিয়ে চল, আমাদের থাকার ব্যবস্থা করে দিলেই এই বাড়িতেই রাত্রিবাস করব আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলে ঝাউবনের বাইরে এলো। তারপরে ডান দিকের পথ ধরে কিছুটা এগোতেই দেখা গেল একজন বুড়ো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলের বস্তায় পুড়ছে। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আগে হ্যাঁ। আমরা জনপুট বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের এক রাত্রি থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না, ও বাড়ির চাবি তো আমার কাছে। তবে কি জানেন, ও বাড়িতে থাকা উচিত না, ওটা ভূতের বাড়ি। ও বাড়িতে কেউ এক রাত থাকলে পাগল হয়ে যায়। ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছি এমন কাউকে আপনি দেখাতে পারবেন? না। তবে মিথ্যে ভয় দেখাচ্ছেন কেন? বুড়ো বলল, তা বলি কি বাবু, আপনারা কাঁদতেই বরং ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। প্রশান্ত বলল, কেন? ওখানে তলে গোপনে আড্ডা হয় বোধ হয়। না বাবু, রাত্রিতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, এমনকি মাঝে মাঝে গুলির শব্দও পাওয়া যায়। আমি বললাম, গোষ্ঠীর মাথা। প্রশান্ত বলল, তবে হ্যাঁ, তুমি চাবি দিলে ও বাড়িতে আজ রাতে সত্যিই আলো জ্বলবে, নাচ গান হবে, বন্দুকের আওয়াজ অবশ্য শোনাতে পারবো না। আর এও দেখে রাখো, এই শেষ রাত আমরা তিনজনে আজ সারা রাত ধরে ভূতেদেরকে এমন নাচ নাচাবো যে আর কোনোদিন ওই বাড়িতে ভূতের উপদ্রব হবে না। বুড়ো বলল, 1 মিনিট দাঁড়ান আপনারা, বলে হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, নিন চাবি, কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে, আমি এখানেই থাকবো, আর না থাকি বিশু থাকবে, ওর হাতেই চাবিটা ফেরত দিয়ে যাবেন। আর একটা কথা, ঘরের জিনিসপত্রে দয়া করে হাত দেবেন না, বাগানের ফুল ছিঁড়বেন না। আমি বললাম, না না, ও সব কিছু করবো না আমরা। তারপর বললাম,
আচ্ছা, এখানে তো বেলা প্রায় 11টা বাজে, এখন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায়? যান না, গ্রামে যান আপনারা, ওখানে কোনো বাড়িতে টাকা দিয়ে দেবেন, ওরাই সব রেঁধে দেবে। আর হ্যাঁ, ফেরার সময় কিন্তু হ্যারিকেনটা সাথে নিয়ে নেবেন। আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে তো খুব ভালো। আমরা চাবির গোছাটা সঙ্গে নিয়ে প্রথমেই চলে গেলাম জোনপুট গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতের আহার সংগ্রহ করতে। যাওয়ার সময় দেখলাম সেই মাঝি তখন নোঙর খুলে সাগর দ্বীপ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের যাত্রাপথের দিকে চেয়ে থাকলেও তারা ফিরে তাকালো না আমাদের দিকে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখন আরো অশান্ত, আরো উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো। তারপর আমাদের আগে আগে চলতে লাগলো সে। আমি বললাম, কি রে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? বিশু বলল, ভয় করবে কেন, আপনারা তো আছেন। তাছাড়া দিনের বেলা ওখানে কিচ্ছু হয় না, ভূত আছে রাতের বেলা। তোরা দিনের বেলা ঢুকিস ওখানে? আমরা কোনো সময় ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিক, আর চাপা গন্ধরাজ ও ম্যাগনোলিয়ার গন্ধে মম করছে। আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। বাড়িটা বাইরে থেকে পোড়ো বলে মনে হয়, ভেতরে কিন্তু নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এসে এখানে থেকে গেছে। আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে ওপর মিলে মোট 10খানা ঘর রয়েছে এ বাড়িতে, বড় বড় ঘর। মাঝখানে একটি হল ঘর। বিশু বলল, এটা রাজা বাবুদের জলসা ঘর। আমি বললাম, এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়? হ্যাঁ। এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাটো। আলমারি এবং নানান দামি জিনিস দিয়ে সাজানো, খাটের ওপর পুরো গদি, দুধ সাদা বেডশিট দিয়ে ঢাকা, যেন এইমাত্র পেতে রেখেছে কেউ। কোথাও এতটুকু ধুলোর আস্তরণ নেই। বিমান বলল, রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূতটুত কিছু নয়, এই বাড়িতে রীতিমতো গোপনে ব্যবহার হয়, আর গ্রামের লোকেরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে। বিশু বলল, আপনারা বিশ্বাস করছেন না তো, থাকুন না রাত্রিবেলা, তারপর বুঝবে। প্রশান্ত বলল, ভূত যদি থাকে তাহলে আমাদের সাথে দেখা হবেই। সারা রাত ধরে এই জলসা ঘরে ভূতেদের সাথে নাচ গান করব। তারপর কাল সকাল হলে এই ভূতগুলোকে ধরে নিয়ে যাব তোমার গ্রামে। আমি বললুম, তাহলে তুই আমাদের সাথে থাকবি তো বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কি রকম জব্দ করি আজ। বিশু বলল, না বাবা, দরকার নেই। বিমান বলল, তুই থাকলে হতো কি, তোকে দেখেই ভূত পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধ হয় তোর চেয়ে ফর্সা। ভূত এলেই আমরা তোকে দেখিয়ে বলতাম, এই দেখ তোদের বাচ্চাকে ধরে এনেছি। বিশু বলল, না, এ বাড়িতে কিছুতেই থাকবো না। আমরা খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বলটা দেওয়ালের হুকে ঝুলে দিয়ে আবার চললাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে এখনো অনেক দেরি। কি করব অতক্ষণ ওই বাড়িতেই চুপচাপ বসে থেকে? বিশেষ করে সারা রাত যখন ওই বাড়িতে থাকতেই হবে, তার চেয়ে সি বিচে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রে অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো। ঝাউবনে ঝাউয়ের হাহাকার শুনতে পাবো। আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের এখানে আসা। সমুদ্র এখন ভাটার টান, যত জল সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরে সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছেন। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। এ মহিলা এখানে এলেন কোত্থেকে? হঠাৎ ঝাউবনের ভেতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম।
তিনি আমাদের দেখে দূর থেকে বললেন, এই যে ভাইয়া, শুনছেন? মহিলা তাহলে একা নন। আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের তাকিয়ে সহাস্যে বললেন, আপনারা কি তারাই মশাই? কারা? মানে যারা নাকি ওই ভূতেদের বাড়িতে রাত কাটাতে চান? আগে হ্যাঁ। আপনারা কি সত্যিই ও বাড়িতে থাকবেন? তাছাড়া কি উপায় বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল ইচ্ছে করলে ঝাউবনে বা বালির চড়াতে রাত কাটাতে পারতাম। তবে ভয়টা তো ভূতের নয়, ধরুন যদি সাপে কামড়ে দেয়, সাপকে ভয় করি, তাই সাহসে ভর করে ওই বাড়িতেই রাত কাটাবো। তাছাড়া এও একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু ভূতকে চাক্ষুষ কখনো দেখিনি, তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে। ভূত যদি থাকেও এই সুযোগে তার দেখাটা পেয়ে যাব। যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলবো? বলুন। আজ রাত্রে আমাদেরকেও কি আপনাদের সঙ্গে থাকতে দেবেন? সে কি, ভয় করবেন আপনাদের? আমরা দুজনে হলে ভয় করত, আপনারা যখন আছেন ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকে না কেন, তবুও আমরা তিনজন। আপনাদের পেয়ে গেলেও বুকে বল এলো। আর কিছু না হোক, সারা রাত গল্প করেও তো কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুক কুড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন। সাথী, একবার এদিকে শোনো। মহিলা এক কুচুর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন যারা ও বাড়িতে রাত্রিবাস করবে। আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। মহিলা খুব খুশি হয়ে বললেন, অজস্র ধন্যবাদ। আমি বললাম, আপনার ভয় করবে না? না ভাই, অত ভূতের ভয় আমার নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে এক কেন 10 রাত এখানে কাটাতে পারি। আমি বললাম, খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালেই কাঁথি চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি এ কথা কি বললো আপনাদের? সবাই বলছে, সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলেছি গো। অদূরে মালি বুড়োকেও দেখা গেল। মালি বুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে পড়ল। এই তো এনাদের সাথে দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। দল বেঁধে থাকুন। তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না। সূর্য অস্ত গেল। মালি বুড়ো বলল, যান, একান্তই যাবেন যখন এই বেলা চলে যান, আর দেরি করবেন না। বিশু হঠাৎ বলল, বাবা আমি যাবো ওনাদের সাথে। মালি বুড়ো লাফিয়ে উঠল। খবরদার, ওই বাড়িতে কেউ যায়। বিমান হঠাৎ ধরে বসলো। আচ্ছা, আপনারা কেন অহেতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন? কবে কি হয়েছে কে জানে। আমরা এতজন যখন আছি তখন ভয় কি? আমাদের সাথে একজন মহিলা রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না, আর আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজে এক রাত থেকেই দেখুন না, তাহলেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ি থেকে গান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি। একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে ডেকে ওঠে। রাতের অন্ধকারে ও ঘরে বাতি জ্বলে। সেই জন্যই তো বলছি, আজ রাত্রিরে আমাদের সঙ্গে থেকে আপনি নিজের চোখেই দেখে আসবেন ওখানে কি হয় না হয়। মালি বুড়ো একটু ভেবে বলল, আবারও ওই বাড়িতে আপনারা আমাদের ঢোকাবেন? ঠিক আছে, আপনারা যান, আমরা খাওয়া দাওয়া সেরে আসছি। যাক, পথে এসেছেন দেখছি। ভূত থাকলেও ভূত আপনার কি করবেটা শুনে? গলা টিপে মেরে ফেলবে? এই তো, যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি? বলি, বয়স তো যথেষ্ট হয়েছে, আর কদিন তো বাঁচবেন। মালি বুড়ো বলল, যান যান, তাড়াতাড়ি যান, ফটকটা খুলে রাখবেন, আমরা সময় মতো চলে আসবো। মালি বুড়োকে বিদায় দিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভেতরে সেই পোড়ো বাড়িতে এসে ঢুকলাম। সঙ্গে টর্চ ছিল। টর্চের আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি 2টো ঘর নিলাম আমরা। বাতি জেলে দিলাম।
মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। এমন চমৎকার ঘর, খাট, বিছানা, রাজবাড়ি একটা। এরা বলে কিনা ভূতের বাড়ি, আমার তো মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। আমি বললাম, সত্যি কি সংস্কার বলুন তো মানুষের। এরপর আমরা গোটা বাড়িটাতে দাপিয়ে বেড়ালাম প্রায়। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম। সে কি শান্তি! মাথার ওপর নক্ষত্রচিত কালো আকাশ। আমি রাতে নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে বললাম, ভূত বাবাজি, আমরা আজ রাত্রে আপনাদের অতিথি, আপনারা কোথায়? মহিলা খিলখিল করে জোরে হেসে উত্তর দিলেন, সাড়া দেব না। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম, তা বললে কি হয়, বলুন না কোথায়? মহিলা হেসে লুটোপুটি খেতে খেতেই উত্তর দিলেন, আমি এইখানে, আপনাদের সামনে। আপনার নামটা জানাবেন দয়া করে। হ্যাঁ, আমার নাম সাথী। যুবকও অমনি হাসতে হাসতে বললেন, আমার নামটাও জেনে নেই, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলেই ভৌ ভৌ করে হেসে গড়িয়ে পড়লাম। আমি বললাম, যাক, আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। যুবক অর্থাৎ অরুণ কুমার বললেন, সত্যি আপনাদের পেয়ে যে কি আনন্দ লাগছে আমাদের, নাহলে আমরা দুজন তো হাঁপিয়ে উঠেছিলাম। সাথীদি বললেন, চলুন, বেশি রাত করে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে। আমরাও মুড়ি মিষ্টি এনেছি। সাথীদি ঠোঁট উল্টে বললেন, এ রাম, মুড়ি কে খাবে? আমি মুড়ি খেতে পারবো না, তার চেয়ে মিষ্টিগুলো কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। আমি বললাম, না না সাথীদি, একলা যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যান। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, এ ভূতের ভয় আমি করি না। তা বলছিলাম কি, আপনাদের সঙ্গে খাবার জল আছে তো? আছে, আমাদের ঘরের হুকে ওয়াটার বলটা ঝুলিয়ে রেখেছিলাম। সাথীদি সিঁড়ির কাছে যেতে আমি তাকে আবার বাধা দিলাম, শুনুন, একলা যাবেন না কিন্তু। সাথীদি হেসে বললেন, আমি একলাই যাব। আমি অরুণ বাবুকে বললাম, দাদা, ওর কথা শুনবেন না, আপনি বরং ওনার সঙ্গে যান। বলা যায় না তো, যদি কিছু দেখে ভয়টায় পান। অরুণ বাবু বললেন, ঠিক বলে সাথীদির সঙ্গে গেলেন। একটু পরেই সবকিছু নিয়ে ওপরে উঠে এলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। খেয়ে জল টল খেয়ে ঘড়ি দেখলাম রাত 12টা। সাথীদি বললেন, আর ছাদে নয়, এবার নিচে চলুন। ওহ, কি আনন্দের দিন আজ, আমার চোখে তো একটুকু ঘুম আসছে না। চলুন এবার আমরা সবাই সারা রাত ধরে গান গিয়ে চেঁচিয়ে হল্লা করে ভূতের উপদ্রব করি। এমন উপদ্রব করব যে ভূত বলে যদিও কিছু থাকে তারাও ভয় পালাবে। বিমান বলল, ঠিক কথা। আমরা যেই উঠতে যাব অমনি কোথা থেকে একটা হেঁদো কুকুর এসে হাজির হলো। সাথে লাফিয়ে উঠল, ও মা, এ কি, এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন সাথীদের পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত, রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূত ডাকছে। কুকুরটা এবার সাথীদিকে ছেড়ে আমাদের ইঁদুর পাতাগুলোর ওপর লাফিয়ে পড়ল। তারপর কড়মড় করে মাংসের হাড়গুলো চিবিয়ে খেতে লাগলো। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে দেখেই আমাদের ঘরের পাশে মালিবাবু আর বিশু চুপচাপ বসে আছে। সাথীদি বললেন, এই তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, আমরা এখানে শোবো, হল্লা করব, সারা রাত ঘুমাতে পারবে না তোমরা। আমি মালি বুড়োকে বললাম, হ্যাঁ সাথীদি ঠিকই বলেছেন, তোমরা নিচের ঘরেই যাও, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। তারপর বিশুকে বললাম, কিরে বেটা, বুঝেছিস? বিশু হেসে বলল, আগে আপনারা শহরের লোক, আপনাদের সাহস আছে। যা এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমাকে যা, ভয় পেলে ডাকিস। মালি বুড়ো হঠাৎ বলল, জলসাগরের দরজা খুললো কে? আমরা খুলেছি। ওটা এক্ষুনি বন্ধ করে দাও। সাথীদি বললেন, থাক না খোলা, আজ রাত্রে আমরা যদি এখানেই গান বাজনা করি।
মালি বুড়ো সাথীদের কথার উত্তর না দিয়ে বলল, এ ঘর অভিশপ্ত, এ ঘরের দরজা কোনো মতেই খুলবেন না। কোনো রকমের রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। আমি বললাম, না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেওয়ায় আমার ভুল হয়েছে। ঠিক আছে, যা ভালো বোঝেন করেন। বলে মালি বুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোয়ার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর। এই ঘরেই এক সময় নাচ গানের ফোয়ারা ছুটত। তা যারা যেসব করতো তারা কোথায় লুকালে বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। সাথীদি বললেন, হ্যাঁ ঠিক কথা, এই পোড়ো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সঙ্গে এই রকম করছি? যা হোক শোনানো উচিত। প্রশান্ত বলল, যদি অশরীরী কেউ থাকো এই বাড়িতে তাহলে আমি 1, 2, 3 গুনছি। 3 গোনা শেষ হওয়ার আগেই সাড়া দেবে, নাহলে জানবো কেউ নেই, সব ভাঁওতা। বলেই প্রশান্ত হাঁক দিল, 1, 2, 3। কিন্তু না, কোনো সারা শব্দই কোথাও থেকে এলো না। প্রশান্ত বলল, তাহলে আমরাই শুরু করি। আজ রাতে জলসা ঘর আবার ভরে উঠুক গানে গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত ধরতেই সুরে সুর দিয়ে আমিও কণ্ঠ মেলালাম। তারপর বিমানের দেখা দেখি সাথী দিয়েও সুরেলা গলায় গান ধরল। অরুণবাবুও চুপ করে বসে রইলেন না। সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর ভরিয়ে তুলল একেবারে। গান শেষ হলে আমরা হো হো করে মাটিতে হেসে লুটিয়ে পড়লাম। রাত তখন 1টা। প্রশান্ত বলল, আর কি, এবার শুয়ে পড়া যাক। সাথী দিয়ে অবাক হয়ে বললেন, ওমা শোবে কি? শোবার পরে যদি চুপি চুপি ভূতেরা আসে? আজ কোনো শোয়াটোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। বিমান বলল, ঠিক, শুলেই গোলমাল। তার চেয়ে আমি বলি কি সাথীদি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। সাথীদি বললেন, একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, এই তো ঘরের কোনে একটা হারমোনিয়াম আছে দেখছি। সাথীদি বললেন, কবেকার পুরনো, ওতে আওয়াজ বেরোবে। বলে হারমোনিয়ামটা কাছে টেনে রিডগুলো টিপে দেখতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ বিছে কাটালে যেমনটা হয় ঠিক তেমন ভাবেই লাফিয়ে উঠলেন সাথীদি। এ কি, আমার সারা গা জ্বলে যাচ্ছে কেন? আমার যেন কি রকম হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে গিয়ে সাথীদিকে ধরলেন। না না না, ও কিছু নয়। আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হল্লা করছো। একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বললেই কি হয়, সাথীদির গলা থেকে একটা চাপা আর্তস্বর বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে চাপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকলো। হঠাৎ ফুলের গন্ধে ভরা এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের শরীরের ওপর দিয়ে। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসা ঘরের মাঝখানে সলমা চুমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসছেন। মাথার ওপরে ঝাড় লণ্ঠনের আলোর বন্যা বইছে। এক পাশে তাকিয়ায় ঠেস দিয়ে রাজ পোশাক পরে সুরাপত্র হাতে অরুণ কুমার। যেন রূপালী পর্দার কোনো ছায়াছবির দৃশ্য আমরা দেখছি। সাথীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েই পায়ের ঘুঙ্গুর বাজিয়ে হাতে তাল দিলেন। তাতেই অমনি নেপথ্যে এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেজে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জ্বলতে উঠল তবলার লহরা। তারপর ত্রিতাল ফোকার তালে তালে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মিত হয়ে বিমূঢ় স্তব্ধ।
হঠাৎ সেই নাচ গানের মাঝে চেঁচিয়ে উঠলেন অরুণ কুমার। এ কি, তুমি এখানে? কে এখানে তোমাকে আসতে বলেছে? বন্ধ করো, বন্ধ করো এই নাচ, থামাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি ঘরের বউ হয়ে? সাথীদি বললেন, না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। আমাকে নাচতে দাও, আমাকে গাইতে দাও। খবরদার বলছি, আমার কথার অমান্য হওয়ার পরিণাম কি তুমি জানো? জানি, তুমি আমাকে গুলি করে মারবে, এই তো। মারো, মারো আমাকে, দেখবো তোমার বন্দুকে কত গুলি আছে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গেই অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালে আটকানো বন্দুকটা নিয়ে এসে উঁচিয়ে ধরলেন সাথীদের দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে আরে, এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি মারবেন নাকি অরুণবাবু? সরে যাও, সরে যাও তোমরা, আমি ওকে শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীদের বুক রক্তে ভেসে গেল। সাথীদি আ করে মাটিতে মেঝেই লুটিয়ে পড়লেন। বন্দুকের শব্দ শোনা মাত্র ছাদের ওপর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীদের ওপর। এ কি করে সম্ভব? এ তো সেই কুকুরটা যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার উঠল বন্দুক। কুকুরটা আউ আউ করে যন্ত্রণায় কোঁকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীদের দিকে ঝুঁকে পড়লেন। এ কি করলাম আমি? তোমাকে সত্যি কি মেরে ফেললাম আমি? সাথী, তুমি কথা বলছো না কেন? এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালি বুড়ো ও বিশু ছুটে এসেছে ওপরে। ভয়ে বিবর্ণ মুখে দরজার এক পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। মেঝেই পড়ে থাকা রক্তাক্ত সাথীদের দিকে চেয়ে চোখের পাতা ফেলতেও ভুলে গেছে যেন। অরুণ কুমার চোখ লাল করে বললেন, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস? আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালি বুড়ো কাঁপা কাঁপা গলায় বলল, এ কি করলেন দাদা বাবু? আপনি সত্যি সত্যি পেরে ফেললেন বৌদিকে? স্টপ ইওর ওয়ার্ড ননসেন্স! তোমাদের আমি গুলি করে মারবো। এ বাড়ির একটা প্রাণীকেও আমি জীবিত রাখবো না। যেমন করে সাথীদিকে মেরেছি তেমন করে তোমাদেরকেও মারবো। মালিবুড়ো আর বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক উঁচিয়ে তাড়া করলেন ওদের। পালাবি কোথায় বাছাধন? আমরা বিস্মিত, বিমূঢ়। কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিছুই বুঝছি না তার। তবুও আমরাও ছুটলাম ওদের পিছু পিছু। যে করেই হোক এ হত্যা লীলা বন্ধ করতেই হবে। বিমল বলল, কি হচ্ছে অরুণবাবু? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়ালের বসে কি সব কাণ্ড করছেন আপনি? আমরা সবাই যে একধার থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেছেন। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালি বুড়ো পারল না। যেই না গেটের কাছে আসা, অমনি ওপর থেকে মালি বুড়োর দেহটা ছিটকে পড়ল একটা ম্যাগনোলিয়ার গাছের কাছে। কে জানতো, হয়তো এই গাছটা মালি বুড়োই একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তরতরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু, সেও ছুটছে প্রাণপণে প্রায়। ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল। অসহায় শিশুর মতো আর্তনাদ শোনা গেল। অরুণবাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকে একটা পা রেখে অল্প একটু চাপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শেষ শেষ হয়ে গেছে গুলি। আর আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে। এটা আমি নিজের জন্যই রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার উপর আমাদের অতিথি, তাই কিছু বললাম না। তবে ভবিষ্যতে কোনোদিন এ বাড়িতে আর রাত্রিবাস করার চেষ্টা করবেন না। চলে যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা আমরা গ্রামে পৌঁছে শুনলাম
গতকাল আমরা বিশু, মালিগুড়ো এবং সাথী লেখা অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালের এক ভয়ঙ্কর রাতি কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি ওইভাবেই মারা গিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে।